দেখেন তো লাইভ এসে নেই কথা শোনা যাচ্ছে কাছাকাছি রাখলে ভালো হবে একটা। আচ্ছা সাউন্ড শোনা যায় দেখেন তো ঠিক আছে না এখানে রাখলে পরে যেতে পারে কাছাকাছি অথবা আপনার পকেটে একজন পকেটে রাখতে পারবে বেঞ্চে একটা পকেটে আছে লাইভ করতেছি আমার দেখা যায় দেখা যায় একদম ঠিক আছে একদম কোন মাছটা কেটে দিয়ে গ্রুপ থেকে কি আমার ডিলিট করে দিছেন না এখন দিয়েছি রিকোয়েস্ট এখন পাঠিয়েছি
শিল্পের কি আছে আপনার নাম? তাইলে আমার কাছে মনে হয় আর যারা দিয়েছিল একদিন লিস্ট আছে আর কি আমার কাছে। আমি মানে খারাপ খারাপ নিচে বা 10 টাকা করে তো আবার দিকে বলতে ওই যারা আপনার টাকা দিয়েছিল এরও 10 টাকা করে বের করে ভাই শেষ সুযোগ। জি জি আচ্ছা এর মধ্যে তো আমার আমার আছে। আছে আজিজ আব্দুল আজিজ। আচ্ছা তাহলে এখানে 10 টাকা করে বাদ দিলে 120 160 টাকা দিয়ে দিলে যায় 140 140। করে আরো শিট দিলে যত 100 টাকা বলি না 40 টাকা অঙ্ক আছে তো। আচ্ছা সারাটা পরে কি দেওয়ার কথা ছিল ওটা তো আমরা রিকোয়েস্ট রাখছি আর কি এখন গত সপ্তাহে না রিকোয়েস্ট রাখলাম জীবনে 100 টাকা দিলে টাকা আমার দিয়ে দেবে 100 থেকে 2 টাকা খানে 100 টাকা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আজিজ আজিজ শিববীর ভাই আজিজ গত সপ্তাহে ছিলাম না হ্যাঁ সিরিয়াল গেছিলাম ভাবছি ওই টাকা তো লেগে গেল আমার কাছে। আর এইভাবে তো আমি একদিন মিস করছি পরে আমি ছিলাম ঢাকায় ঢাকা থেকে কেউ চিন্তা করছি কই রোজন নাই স্যার একটা প্রশ্ন ছিল মালিকুর রহমান না হ্যাঁ কি প্রশ্ন আর ওই যে আমরা যে বেকার যে মেডিসিনগুলো পড়াইছে তো এগুলোর মধ্যে মানে সবগুলোতে আছে সতর্কতার মধ্যে আপনার ওই যে যাদের আলসার আছে যারা 10 টাকা করে নিছেন না যাদের আলসার আছে মানে এদেরকে দেওয়া যাবে না। স্যার কিডনি ডিজিজ এর ক্ষেত্রে পেডিকেল কিডনি সমস্যাটা নাই বাদ আছে তো তাইলে এরকম অসুস্থ হইলে মানে এখানে যেগুলো আছে তাইলে আমরা মানে তার আলসার আছে আবার এরকম সমস্যা আলসার পেশেন্ট তো খুব কম আছে আলসার হইলে তখনই বোঝা যাবে যে গ্যাসের সমস্যা আর আলসার কিন্তু আলাদা স্যার দেখা হলে কি আলসার ধরা যায় না স্যার আলসার তো না গ্যাসের মানে বেশি দিন থাকলে হচ্ছে ঘা হয়ে গেলে নাড়িতে যাদের ঘা হয়ে গেছে স্যার গাটা তো ব্যথা করলে কি বোঝা যায় না বোঝা করলে বোঝা যাবে তারপরে আপনি ইয়া করতে হবে এন্ডোস্কোপি করতে হবে এরপরে বোঝা যাবে যে আসলে যে আলসার হয়েছে কিনা মানে ব্যথা হইলে আলসার ধরা যায় না ব্যথা হইলে আলসার ধরা যাবে। মানে এখন দীর্ঘমেয়াদী করতে এই এখন যদি এরকম রোগী হয় তাহলে তারে মানে কোন চিকিৎসাটা দিতে হবে পেইন কিলার যেটা সর্বনিম্ন মানে যেমন প্যারাসিটামল দিয়ে শুরু করতে হবে ওইটা দিতে হবে। এটা দিয়ে শুরু করে এখান থেকে তো মানে আগেই যাওয়া যাবে না উপরে বুঝতে পারছি পেটের ব্যথা তো ভিসেট দিতে হবে ভিসেটটা অ্যান্টিপাসমেটিক ওটা তার এনএসআইডি গ্রুপের না টাইমিয়ন এমকে এনএসআইডি এনএসআইডি গ্রুপের না আজকে আমরা পড়বো ইন্ট্রোমাইকোবিয়াল ডাক মালিকুর রহমান মাইকোপ্রিয়াল এটা কত বিষয় স্যার আছে দেখেন অ্যান্টিবায়োটিক যেখানে এখানে আচ্ছা যারা ওই শীত নিছেন তারা একটু যাওয়ার সময় একটু দেয়া করে দেন 10 টাকা করে পাইবেন নিয়ে যায় দেয়া করে মেহেরবানি করে যে ওষুধগুলো আমরা এখন যে ওষুধগুলো করব জীবাণুর বিরুদ্ধে যে ওষুধগুলো আছে জীবাণু এই তো চলবে না চলছে চলছে এটা চলছে হ্যাঁ এটা লাইভ চলতেছে মোবাইল খারাপ না মোবাইলটা ওয়াইফাই যে ওষুধগুলো মাইক্রোবিয়াল মানে অণুজীব মাইক্রোবিয়াল মানে অণুজীবের বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে এখন আমাদের কিছু ওষুধ আছে যে যে কিছু রোগ আছে যেগুলো জীবাণু দ্বারা হয় আর কিছু রোগ আছে জীবাণু ছাড়া হয় এর আগে মনে এই কথা বলছি আপনাদের জি না স্যার কিছু রোগ আছে জীবাণু দ্বারা জীবাণুর মাধ্যমে ছড়ায় আবার কোনো রোগ আছে জীবাণু ছাড়া যেমন ডায়াবেটিস জীবাণুর নাম আছে না স্যার হাইপার টেনশন জীবাণুর নাম আছে জীবাণুর নাম নাই ঠিক আছে কিন্তু অন্য আরও কিছু রোগ আছে যেগুলো আমাদের
জীবাণুর দ্বারা হয়ে থাকে। এরকম আমাদের জন্য দায়ী কয়েকটা জীবাণু, যে জীবাণুর বিরুদ্ধে ড্রাগগুলো আছে। কী জীবাণু, কী জীবাণু এর আগে বলছি মনে হয়। মাইক্রোবিয়াল, যেগুলো মাইক্রোস্কোপিক যে যন্ত্র দিয়ে যে অণুজীবগুলো দেখতে হয়, মানে যে অণুজীবগুলো খালি চোখে দেখা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব, এইগুলো আমাদের পরিবেশের সাথে আসে। ঠিক আছে, পরিবেশের সাথে আসে এবং আমাদের উপকারও করে। কিছু গ্রুপ ওই ব্যাকটেরিয়া আমাদের উপকার করে, আবার কি করে, ক্ষতিও করে। আমাদের উপকার করে কিছু উপকারী ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের ইমিউনো ক্ষমতাগত করে। যেমন দই, আমরা উপকারী না, ব্যাকটেরিয়া না থাকলে দই হবে না, দই ব্যাকটেরিয়া উপস্থিত থাকলে বাসে। তেমনি মনে করেন ইস্ট একটা কি ছত্রাক। এই ইস্ট যদি না দেন পাউরুটি হবে, ইস্ট না দিলে কিন্তু পাউরুটি হবে না, রুটি হবে না। বন রুটি যেগুলো পাউরুটি, সেগুলো কিন্তু ইস্ট ছাড়া ফুলবে না। তারপরে আমরা যে ওই রুটি খাই, নান রুটি, এগুলোতে কিন্তু ইস্ট থাকে। ঠিক আছে, হলো ছত্রাক। আর এছাড়াও ওই ব্যাকটেরিয়া আমাদের শরীরের সাথে আছে, আমাদের শরীরের উপকারী জাম হিসাবে ইমিউনো ক্ষমতার একটা অংশও আছে আমাদের ব্যাকটেরিয়া। ঠিক আছে, এভাবে ওই জীবাণুগুলো যে ক্ষতি করে, জীবাণুগুলো না, লাইট নাই, ওই জীবাণু যেই জীবাণু আমাদের ক্ষতি করে, ওই জীবাণুর বিরুদ্ধে কিছু ড্রাগ আছে, সেই ড্রাগগুলোর পরিস্থিতি আমরা জানবো। মানে এটা ফার্মাকোলজির একটা অংশ, যে অংশতে শুধু মাইক্রোবিক মানে প্রাণীর বিরুদ্ধে কাজ করবে প্রাণী। ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরি করেছে আরেকটা ব্যাকটেরিয়া মারার জন্য, ভাইরাস থেকে ওষুধ তৈরি করা হয়েছে আরেকটা ভাইরাসকে মারার জন্য, ফাঙ্গাস থেকে আরেকটা ওষুধ তৈরি করা হয়েছে আরেকটা ফাঙ্গাসকে মারার জন্য। এই যে প্রাণী মাইক্রোবিক যে ইনফেকশানগুলো হয় এবং মাইক্রোবিক ইনফেকশনের জন্য যে এজেন্টগুলো ব্যবহার করা হয়, যে ড্রাগগুলো ওষুধগুলো ব্যবহার করা হয়, এই ওষুধগুলোর পরিস্থিতি আমরা জানবো। প্রথম নাম্বারে দেখেন অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। লাইট লাগানো, লাইট নিয়ে আসুন। 2 নাম্বার অ্যান্টি ভাইরাল ড্রাগস। কিসের বিরুদ্ধে? ভাইরাসের বিরুদ্ধে বা ভাইরাস বিরোধী লিখতে পারেন, ভাইরাস বিরোধী, ব্যাকটেরিয়া বিরোধী, এভাবে লিখতে পারেন। 3 নাম্বার অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস ছত্রাকের বিরুদ্ধে, ছত্রাকের বিরুদ্ধে, ছত্রাকের বিরুদ্ধে কাজ করে বা ছত্রাক বিরোধী। সুন্দর কথা হয় ছত্রাক বিরোধী। ঠিক আছে। 5 নাম্বার অ্যান্টি প্রোটোজোয়ার বিরুদ্ধে, প্রোটোজোয়ার বিরুদ্ধে বা প্রোটোজোয়া রোধী। হয়েছে? প্রোটোজোয়ার বিরুদ্ধে না, এখানে কেউ নাই। আমরা একে একে এই ওষুধগুলোর সাথে পরিচিত হব, কি কি ওষুধ আছে এই ওষুধ। হ্যাঁ, আসতেছি। আরও আছে অ্যান্টি হেলমিনথিক। হেলমিনথিক দেখা যায় খালি চোখে, হেলমিনথিক ড্রাগস কৃমি বিরোধী বা কৃমির বিরুদ্ধে। বিরোধী লেখেন, সুন্দর হয় কথা, বিরোধী। আপনাদের বইয়ে বিরোধী লেখা আছে,
কৃমি বিরোধী বা কৃমির বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে। লেখা বোঝা যাচ্ছে? এখন আমরা এই এক একটা ওষুধের উপর আলোচনা করব, কি ওষুধগুলো আছে, কত শ্রেণীতে ভাগ আছে এই ওষুধগুলো নিয়ে। ঠিক আছে, আমরা আজকে জানলাম অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, যে ড্রাগগুলো জীবাণুর বিরুদ্ধে কাজ করে, যে ড্রাগগুলো জীবাণুর বিরুদ্ধে কাজ করে এই ড্রাগগুলোর নাম। আমরা ওই গ্রুপের ড্রাগগুলোকে বলি অ্যান্টিবায়োটিক, ওই ড্রাগগুলোকে বলি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। আমরা যখন ট্রিটমেন্ট দিই আমি বলি একটা অ্যান্টিফাঙ্গাল দিন, একটা অ্যান্টিপ্রোটোজল দিন, বা একটা হেলমেন্থিক দিন, অথবা অ্যান্টিবায়োটিক দিন। এখন আমাদের জানতে হবে যে অ্যান্টিবায়োটিক কি, কত শ্রেণীতে কত ভাগে ভাগ করা আছে। তাহলে টোটাল আমরা যে জীবাণুর বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে এই ওষুধগুলোর নাম এগুলো। ঠিক আছে, হেলমেন্থিক্স, যেগুলো হেলমেন্থিক দেখা যায় খালি চোখে, ছোট হেলমেন্থিক আছে। হেলমেন্থিক্স আমরা কৃমির বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রোটোজোয়া কি প্রশ্ন, আমরা আসবো। প্রোটোজোয়া এই জীবাণু, যত জীবাণু আছে মানে পৃথিবীতে আরও অনেক মাইক্রো অর্গানিজম আছে, এই মাইক্রো অর্গানিজম, যত মাইক্রো অর্গানিজম তার মধ্যে এই কয়েকটা মানুষের রোগ তৈরি করে। ঠিক আছে, তেমনি একটা প্রোটোজোয়া একটা প্রাণী যা পরজীবীর বিরুদ্ধে কাজ করে। যেমন কৃমির যে একটা ঊর্ধ্বদাগ, সে মানুষের শরীরেই থাকে, হ্যাঁ, কোনো বস্তুর মধ্যে থেকে সে সরাসরি ইনফেকশন তৈরি করে কম। যেমন ব্যাকটেরিয়া সরাসরি ইনফেকশন তৈরি করতে পারে, প্রোটোজোয়া করে। যেমন অ্যামোবিক ডিসেন্ট্রি যেগুলো পেটের ডায়রিয়া বা এইগুলোতে কাজ করে সক্রিয়ভাবে। এছাড়াও যত ধরনের খোলা জায়গায় ইনফেকশন হয়, এই ইনফেকশনের জন্য দায়ী প্রোটোজোয়া থাকে। যেমন ব্যাকটেরিয়া এক জায়গায় ইনফেকশন করছে, সেখানে কানে ইনফেকশন বা দাঁতে ইনফেকশন হয়েছে, সেই জায়গা থেকে প্রোটোজোয়া কী করে, দায়ী থাকে। দেখবেন প্রোটোজোয়ার ব্যবহার আমরা আসতেছি কী কী ওষুধ আছে। ঠিক আছে, এখন হেলমিনথিক, ঠিক আছে, লেখা হয়েছে। আজকে আমাদের পড়ার বিষয় হলো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি? ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অ্যান্টিবায়োটিকের শ্রেণীবিভাগ। আমরা প্রথমে জানি অ্যান্টিবায়োটিক কি, যে ওষুধগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, যে ড্রাগগুলো কিসের বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, সেই ওষুধগুলোকে আমরা বলি অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এখন অ্যান্টিবায়োটিক কত প্রকার, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক্স, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক। লেখেন সংজ্ঞা, যে রাসায়নিক দ্রব্য নির্দিষ্ট অণুজীব এবং ব্যাকটেরিয়াকে মারে, কথা, যে ওষুধগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। আরও সুন্দরভাবে সংজ্ঞা লিখতে পারেন বইয়ের ভাষায়, যে ড্রাগগুলো বা যে রাসায়নিক দ্রব্য নির্দিষ্ট অণুজীব বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়ার কি করে, ধ্বংস করে, বা ব্যাকটেরিয়ার উৎপন্নকে কি করে, দাবায় রাখে, সেই ওষুধগুলোকে বলা হয় অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, প্রথমে দেখেন অ্যান্টিবায়োটিকের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের প্রকারভেদ, 1 নম্বর প্রকারভেদ হলো ব্যাকটেরিওসাইডাল। এ নাম্বার দেন, ব্যাকটেরিওসাইডাল, ব্যাকটেরিয়া ধ্বংসকারী, ব্যাকটেরিয়া ধ্বংসকারী। যে ওষুধগুলো কি করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, মানে কি, ব্যাকটেরিয়াকে একবারে মেরে ফেলে, ব্যাকটেরিয়াগুলোকে একবারে কি করে ফেলে, মেরে ফেলে।
এই ধরনের ব্যাকটেরিয়া এই ধরনের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এই অ্যান্টিবায়োটিকগুলো 4 প্রকার। এই ধরনের যে 4 ধরনের অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কি করে ব্যাকটেরিয়াকে একবারে মেরে ফেলে, একবারে কি করে মেরে ফেলে। প্রথম নাম্বার যে অ্যান্টিবায়োটিক সেটার নাম হলো পেনিসিলিন। কি? পেনিসিলিন। পেনিসিলিন জি, ঠিক আছে, পেনিসিলিন জি। প্রথমে পেনিসিলিন, তারপরে গ্রুপ আসবে। এটাই হলো প্রথম অ্যান্টিবায়োটিক। 1927 সালে আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে উনি তৈরি করেন এই পেনিসিলিন, পাটেরিয়া থেকে তৈরি করে, এবং 1941 সালে মানুষের শরীরে প্রথম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। 1941 সালে 12 ফেব্রুয়ারি যত সম্ভব, এই যে আর কয়েকদিন পরে পূর্ণ হবে। তাহলে এই অ্যান্টিবায়োটিকের তৈরি করা হয়। এই অ্যান্টিবায়োটিক কি করে? ব্যাকটেরিয়াকে একবারে সমূলে ধ্বংস করে, সমূলে কি করে? ধ্বংস করে। ঠিক আছে, এই ইয়ার মধ্যে কি কি আছে, এই অ্যান্টিবায়োটিকের পেনিসিলিনের মধ্যে কি কি আছে, যে ড্রাগগুলো, সেই ড্রাগগুলোর নাম দেবো। এখন লেখেন পেনিসিলিন জি, পেনিসিলিন জি, এগুলো কম ব্যবহার হয় এখন। পেনিসিলিন ভি, পেনিসিলিন ভি, অ্যামোক্সাসিলিন, 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 ফ্লুক্লক্সাসিলিন, ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, এরপর হলো ক্লক্সাসিলিন, ক্লক্সাসিলিন, আর আছে কি আরেকটা নিচে? পিবনো মিসিলাম, পিবমেসিলিনাম, এগুলো কম ব্যবহার হয় এখন। পিবমেসিলিনাম, এনইউএম, ঠিক আছে। পেবমেসিলিনাম, পেবমেসিলাম, ঠিক আছে। এরপরে আসেন সেফোলোস্পিরিন গ্রুপ। সিলিনাম, আরেকটা পেনিসিলিনাম। এরপরে দেখেন দ্বিতীয় গ্রুপ সেফোলোস্পিরিন, যেটা আমরা সচরাচর বেশি ব্যবহার করে থাকি। এটাতে থাকবে এ নাম্বার চলছে। 2 নাম্বার সেফোলোস্পিরিন গ্রুপ, সেফোলোস্পিরিন গ্রুপ। এখানে জেনারেশন ভাগ হয়েছে। কি ভাগ হয়েছে? জেনারেশন। জেনারেশন মানে কি? বংশ। বংশ, আপনার দাদা এক জেনারেশন, আপনার তার দাদা আরেক জেনারেশন, এভাবে জেনারেশন আপনার ছেলে মেয়ে আরো যে জেনারেশন পাল্টায়, এই জেনারেশন আস্তে আস্তে পাল্টে গেছে। ঠিক আছে, ফার্স্ট জেনারেশন সেফোলোস্পিরিন গ্রুপের ফার্স্ট জেনারেশন ছিল, ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন ছিল কি? সেফালেক্সিন। সেফালেক্সিন, আরেকটা আছে সেফ্রাডিন। এখন পর্যন্ত চলে সেফ্রাডিন, এখন পর্যন্ত দেন চলে। সেফালেক্সিন কি চলে এখন? কম চলে, চলে সেফ্রাডিন বেশি চলে, সেফ্রাডিন বেশি চলে। এই হলো ফার্স্ট জেনারেশন, প্রথম বংশধরের প্রথম সেফোলোস্পিরিন গ্রুপের প্রথম বংশধর। কত সালে? এটা বলে জানি না। সেকেন্ড জেনারেশন সেফাক্লোর, সেফাক্লোর, সেফাক্লোর একটাই আমার খাতা তো দুইটা আছে। সেফাক্লেপ
সেফা ক্ল্যাপ। সেফা ক্ল্যাপ, কিউ ক্ল্যাপ, সেফা ক্ল্যাপ। স্যার ওষুধের যে ওই ক্যাটাগরিটা কত হুম। বলছিলেন এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি, এটা শেষ করি, শেষ করি। ওটা ইয়া তো দেওয়া হয়নি, ওটা লিখে দিন নোট করে। পরে আমার একটা শিডিউল তৈরি করুন স্যার, এটা পরবর্তী জেনারেশনে লেগে কাজে লাগবে। খালি তাহলে আমি শারীরিক অসুস্থ, আমার শরীর ভালো ছিল না এই সপ্তাহে, এখন আল্লাহ সুস্থ হন তারপরে সুস্থ হয়ে দিন। তো করে দেবেন। তাহলে একবারে ওই যে গ্রুপটা সহ ওটা পুরাটাই লিখে আপনাদের ইয়া করবেন। এটা তো একটা অসম্পূর্ণ বই। এটা তো পুরা সম্পূর্ণ, তো হ্যাঁ, ঠিক আছে। শিশুদের জন্য। সেপার করো। থার্ড জেনারেশন সেফাক্লর, সেকেন্ড জেনারেশন একটাই সেফাক্লর, একটাই। থার্ড জেনারেশন যেটা এখন আমরা চলে বেশি, থার্ড জেনারেশনে আছে। ফোর্থ জেনারেশনে পদার্পণ করছি, ফিফথ জেনারেশনে আসতেছে সামনে, ঠিক আছে। সেফুরক্সিম, সেফুরক্সিম, সেফুরক্সিম। এরপরে আছে সেফটি একজন, সেফটি একজন। এরপরে আছে সেফটাজিডিন, সেফটাজিডিন, জম হুম, জম না জন। জন জন সেফটি একজন, সেফটাজিডিন, সেফটাজিডিন। আরেকটা হলো সেফরুক্স, সেফিক্সিন, হুম, তিনটে সেফিক্সিন না, স্যার তিনটে তিনটাই এগুলো জিন এক্সাম সেফটাজিডিন। সেফটাজিডিন, সেফিক্সিন আসবে, তো লেখছে অন্য কোনটা কোন কাজে লাগবে। সেফিক্সিন আসবে তো মনে হয়। সেফিক্সিন, সেফিক্সিন, কোন কাজে কোন কাজ করে স্যার এটা তো বুঝলাম না। হ্যাঁ, এখন আসবো আলাদা আলাদা কাজ, কি কি কাজ করে। সেফিক্সিন আর ক্লাসিফিকেশন বুঝেন, কাজ হিসাব ওদের কাজ বুঝলাম লাগবে। ওখানে নাই সেফিক্সিম, সেফিক্সিম তো আসবেই স্যার, সেকেন্ড জেনারেশন। ফোর্থ জেনারেশন এখন আসছে সেফটি বুটন, সেফটাজিডিন। হ্যাঁ, সেফটি একজন, সেফটাজিডিন। ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন আছে আপনাদের? ফোর্থ জেনারেশন আসছে তো, ফোর্থ জেনারেশন আসছে আপনাদের বই। ফোর্থ জেনারেশন দেয়নি? স্যার ফোর্থ জেনারেশন দিছে স্যার কোনটা? কুইনুলুন না, না ফোর্থ জেনারেশন ফোর্থ জেনারেশন আসছে সেফটি বুটন, 3 জেনারেশন পর্যন্ত আনছে কেন? একটা দিছে এখানে। জেনারেশন থার্ড জেনারেশনে আমরা আছি, ফোর্থ জেনারেশনে এখনো পদার্পণ করিনি, তবে চলে এখন। সেফটি বিউটন, সেফটি বুটেন, একটু বুকেন হুম। একটাই। চিনা স্যার কিতাব আছে এই জেনারেশন পর জেনারেশন, এই যে জেনারেশন, যার প্রথম জেনারেশন মনে করেন রেসিস্ট্যান্ট হয়ে গেছে, তাকে সেকেন্ড জেনারেশন আসতে হবে। সেকেন্ড জেনারেশন রেসিস্ট্যান্ট করে ফেলছে, থার্ড জেনারেশন আসতে হবে। থার্ড জেনারেশন রেসিস্ট্যান্ট হয়ে গেছে, ফোর্থ জেনারেশন যদি রেসিস্ট্যান্ট হয়ে যায়, ফিফথ জেনারেশনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এটা আপনার জন্য না, শুধু আপনি আজকে একটা অ্যান্টিবায়োটিক খাইছেন, সেফটি বুটন, ঠিক আছে। কোন অ্যান্টিবায়োটিক খাইছেন? সেফটি বুটন। খায়ার ঠিক মতো খান নাই, এই সেফটি বুটন আপনার নাতির সময়ে, এই সেফটি বুটন আপনার নাতির শরীরে কাজ করবে না, বা আপনার ছেলের সময়ে কাজ করবে না। তখন আপনার ছেলেকে বাঁচানোর জন্য ফোর্থ জেনারেশন পর্যন্ত এই সেফলোস্পিন গ্রুপ ব্যাকটেরিয়ার যে ধ্বংস করবে, এই ব্যাকটেরিয়াতে মেরে ফেলবে। স্যার কারণ কি? এটা বডিতে রেসিস্ট্যান্ট কি অ্যান্টিবায়োটিকে আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন অ্যান্টিবায়োটিক লেখে 7 দিন, 5 দিন, 3 দিন বা যে করে 7 দিন লেখা হয়, ঠিক আছে। এই 7 দিন যদি আমরা অ্যান্টিবায়োটিক না খাই, 7 দিন যদি অ্যান্টিবায়োটিক না খাই, পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক রূপ চেঞ্জ করে ফেলবে। মনে করেন একজনাক মারতে 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 আপনি আধা মরা করছেন, সে যদি জিতা হয় তাহলে কি হবে?
উল্টা রিয়েকশন, উল্টা কিন্তু রিয়েকশন। দেয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে রিয়েকশন উল্টা। তেমনি যখন অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয়, এই অ্যান্টিবায়োটিকগুলো মারতে গেছে, কি করতে গেছে, মারতে গেছে, মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে গেছে সে একটু জান তার বাইসে আছে, মানে কি 7 দিন খাইলে সে সমূলে নিষ্পাত হয়ে যেত, কিন্তু সে 3 দিন খেয়ে ভালো হয়েছে, দুর্বল হয়ে গেছে, তখন জ্বরটা বা যে কোনো ওষুধটা তার কি হয়ে গেছে, কমে গেছে, প্রস্রাবের জ্বালা পোড়া তার কমে গেছে, বা সর্দি কাশি এগুলো কমে গেছে, ঠিক আছে। তখন সে কী করলো, এই ওষুধটা খাওয়া বাদ দিয়ে দিল, যে আর খাওয়া লাগবে না, আমি সুস্থ হয়ে গেছি। এখন সে কাজ বন্ধ করে দিছে, মারের ভরে সে চুপ করে আছে। এখন সে যখন ওষুধ খাওয়া বাদ দিছে, তার জীবন আর কি সে সমূলে ধ্বংস হয় না, তখন সে আরেকটা রূপ ধারণ করবে। তখন কী করবে সে, তার বডি আর তার সে তখন অন্য রূপে তার ব্যারিয়ার গঠন করবে। আর যখনই ব্যাকটেরিয়া যায় ব্যারিয়ারকে ভাঙতে পারবে না, একটা ব্যারিয়ার দেওয়া থাকে, সেই ব্যারিয়ারকে ভেঙে তাকে মারতে হয়, ঠিক আছে। আর যখন ভাঙবে না তখন আর উল্টা মারা লেগে, হ্যাঁ, তখন সে আবার অন্য অ্যান্টিবায়োটিক দিব, তখন আবার সে দুর্বল হয়ে পড়বে। কিন্তু ওই অ্যান্টিবায়োটিক সে সয়ে ফেলছে, ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সে ব্যারিয়ার গঠন করছে, মানে ও যায় আর ভাঙতে পারবে না। 1 কেজি একটা ইট দিয়ে কি, এই এটা তো ইটের দেওয়াল ছিল, তাই না, এটাও তো ইট, আপনি একটা ইট দিয়ে দেওয়াল ভাঙতে পারবেন? ইট দেওয়া ভাঙতে হবে। কিন্তু এখানেই যদি আপনি একটা ইয়ে নিয়ে আসেন, বড় লোহার ইয়ে নিয়ে আসেন, ভেঙে যাবে, এটাই স্বাভাবিক, এটাই কি স্বাভাবিক। তাহলে যখন এই ইটটা সাজানো হয়েছিল সিমেন্ট দেওয়া, তখন যদি একটা ইট দিয়ে আপনি মারেন, ওই ইটটা কি হয়ে যেত, ভেঙে যেত। এখন সেটাকে কি ব্যারিয়ার করা হয়েছে, এখন সে আর ভাঙবে না, তাহলে সহ্য হয়ে গেছে। তখন ওর বিরুদ্ধে সে বুঝতে পারছে যে হে আমাকে মেরে মেরে কতই মারতে পারবে, বুঝতে পারছেন কথা? তাহলে এই জন্য বলছি যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে রেসিস্ট্যান্স যাতে না হয়, এই শব্দটা মনে রাখতে হবে। বলেন স্যার, যেমন এই যে সেফটিবুটেন, এখন মনে হয় না আমার মা বাবা খাইলো, হ্যাঁ, কিন্তু এখন তো এই মুহূর্তে মানে তাদের মনে হয় রেসিস্ট্যান্স হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এখন কি এটাকে আপনি খাইছেন, ঠিক আছে, আপনি মানে আপনি খাইছেন, এটা মানে পরবর্তী যারা মনে করে এদের জন্য না, মানে সরাসরি মানে আমি এফেক্ট হবো, আপনি এফেক্ট সহ আপনার জিনের পরিবর্তন দেখা দিবে। আপনার যে জিন আপনার শরীরে, আপনার নাতি পাবে না, হয় না দাদার মতো নাতি, বা দাদার মতো তার স্বভাব। অ্যান্টিবায়োটিক থেকে বাঁচবেন কেন? বুটেন পরবর্তী জেনারেশন যারা আসবে এদের তো বোঝা যায় যে এখান থেকে জিন যাবে, কিন্তু মানে যে রকম জন্ম হয়ে গেছে, যেমন এখন কিভাবে এফেক্ট হবে, এখন মনে হয় না আপনার শরীরে আমার একটা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট, ঠিক আছে, আমার শরীর থেকে জিন আমার ছেলের শরীরে গেছে, আমার ছেলের থেকে জিন আমার নাতির শরীরে, তাহলে আমার জিন একটা গেছে না, হ্যাঁ, এখন রেসিস্ট্যান্ট হয়েছে, সেটা তো পরবর্তীতে। মানে আমরা তো ছোটবেলা থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছি না, আমরা কি ছোটবেলা থেকে অ্যান্টিবায়োটিক, আপনি 4th জেনারেশন খাইছেন, আপনার বাচ্চা হয়ে গেছে, মনে করেন আপনার আর কার সাথে সম্পর্ক নাই, সেটা বলতেছেন, সেটা তো পরের কথা। কিন্তু এখন আপনি তার আগে থেকে তো ছোট যখন জন্ম নিছে তখন থেকে তো অ্যান্টিবায়োটিক চলতেছে, তখন থেকে কি সবার অ্যান্টিবায়োটিক চলতেছে। আমি যদি 4th জেনারেশনে অ্যান্টিবায়োটিক খাই, তাহলে আমার ছেলে সন্তানের জন্য 3rd জেনারেশন, ওই জেনারেশন যদি ঠিকঠাক তাহলে কাজ করবে। 5th জেনারেশন একটা না গিয়া 3rd জেনারেশন একটা, অর্থাৎ আমি তো 4th জেনারেশন একটা খাইছি, তার আগেরটা কাজ করতে পারে। তাহলে কি স্যার প্রথমে ফার্স্ট জেনারেশনের ওষুধ দিতে হবে? হ্যাঁ, প্রথমে আমাদেরকে ওই জন্য অ্যান্টিবায়োটিক সব সময় 1st জেনারেশন থেকে, ঠিক আছে, বোঝা গেছে কথা? এখন হওয়ার পরে আমরা সেকেন্ড জানা, এখন মনে করেন কোনো ডাক্তারে আর এমক্সিসিলিন দেয় না, কোনো ডাক্তারে বাচ্চারা সর্দি কাশি হলে এমক্সিসিলিন দেয় না, দেয় হয় সেফিক্সিম দেয়, সেফ3, সেফরোক্সিম, এগুলো দেয়। সিলিনের কাজ হচ্ছে না, তার শরীরে এফেক্ট, তার শরীরে কি হয়েছে, রেসিস্ট্যান্ট হয়ে গেছে, তার শরীরে কি হয়েছে, রেসিস্ট্যান্ট। তখন আপনি যদি পেনিসিলিন দেন, কাজ করতে পারে, তখন বলবে যে 2 টাকার অ্যান্টিবায়োটিক। অনেক সময় মনে করেন এই 60 টাকার অ্যান্টিবায়োটিক কাজ হয় না, এমক্সিসিলিন খাইতেছেন, কাশি ভালো হয়ে যাচ্ছে, পেনিসিলিন খাইতেছেন, তার ওষুধ ভালো হয়ে যাচ্ছে, কারণ কি এটা রেসিস্ট্যান্স হয়েছে, কিন্তু এটা রেসিস্ট্যান্ট হয় নাই, কারণ এটা আমরা জানি, নাম দেন সিপ্রোসিন, আগে দিয়ে দেন আমারে 2টা সিপ্রোসিন দেন, ওর ভালো হয়ে যাবেন জ্বর, বুঝতে পারছেন? প্রথম থেকে আমরা যে জেনারেশন ওষুধগুলো চলবে আমরা সেটাই শুরু করবো আর কি।
আর যদি মনে করেন যে এই ওষুধগুলো ভালো কাজ করবে, কথা হলো ওইটা না, কথা হলো যে ওষুধটা অ্যান্টিবায়োটিকটা দিবেন এটার যেন কোর্স শেষ করে ফিল আপ করে। হ্যাঁ, তাহলেই হয়েছে। বুঝতে পারছেন কথা? এটাই হলো মূল কথা। মানে সে যেন ওই ওষুধটা যথা নিয়মে, যথা টাইমে, যথা সময়ে যেন সে খায়। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই কথা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এখন আসেন, জেনারেশন শেষ, আমরা আরেকটা গ্রুপ, সেটার নাম হলো অ্যামাইনো গ্লাইকোয়েডস। অ্যামাইনো গ্লাইকোয়েডস গ্রুপ 3 নাম্বার। অ্যামাইনো গ্লাই, যে কোনো একটা তো ট্রিটমেন্ট করা লাগে না? হ্যাঁ দুইটাতে একসাথে দেওয়া যাবে না? যে কোনো একটা, দুটো একসাথে দেওয়া যায়। ডাবল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ভালো জিনিস না। অ্যামাইনো গ্লাইকোসাইড, অ্যামাইনো গ্লাইকোসাইড, ঠিক আছে? কই অ্যামাইনো গ্লাইকোসাইড। এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো কি কাজ করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কোষ নষ্ট করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। এ আবার কি করে? কোষটাও নষ্ট করে, ব্যাকটেরিয়ার কোষটা নষ্ট করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঠিক আছে? এর মধ্যে কি কি আছে দেখেন। অ্যামাইনো গ্লাইকোয়েডস, জেন্টামাইসিন, নাম শুনছেন? জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন কোষ নষ্ট করে এই ওষুধগুলো। কোষ মানে ব্যাকটেরিয়া ধ্বংস করে আবার কোষ নষ্ট করে। কোষ নষ্ট করে। এই অ্যান্টিবায়োটিকটা খেলে বেশি শরীর দুর্বল হয়ে যাবে। কোষ নষ্ট করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে। স্ট্রেপ্টোমাইসিন, অ্যামিকেসিন, আরেকটা আছে অ্যামিকিসিন। দেখি তো স্টেপটো। তারপরে কি আবার এই কোষগুলোর জন্ম নেয়? কোষ নষ্ট করে, মানে কোষের মধ্যে আমাদের যে নর্মাল কোষ আছে, নর্মাল যে ফ্লোরা আছে, এই ফ্লোরাগুলোকেও ধ্বংস করে। তারপরে কি আবার এগুলো জন্ম নেয় কোষ? জন্ম নেই, নতুন করে হয়। স্টেপটোমাইসিন আর হলো অ্যামিকিসিন, ব্যাকটেরিয়া ধ্বংস করে। এরা ব্যাকটেরিয়া রোধী। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরা সবাই ব্যাকটেরিয়া ধ্বংসকারী। এরা সবাই কি করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কিসিন। হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা গ্রুপ আছে কুইনোনলস। কুইনোনলস এটার মধ্যে কোনো জেনারেশন নাই? না, এটার মধ্যে জেনারেশন নেই। এরা জেনারেশনে ভাগ হয়নি, এরা এইভাবে একা একা পাচ্ছে। এরা বাই বাই মিলে দিল। ভাই ভাই মিলে চলে। আরেকটা আছে কুইনোনলস। কুইনোনল গ্রুপস, এটা একটা বড় গ্রুপ, ব্যাকটেরিয়াসাইডাল গ্রুপের একটা বড় গ্রুপ। এরা একটা বড় গ্রুপ, ব্যাকটেরিয়াসাইডাল গ্রুপের সবচেয়ে। এই গ্রুপটা কি করে? ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে। সেই গ্রুপটার মধ্যে আছে কি কি? সিপ্রোফ্লক্সাসিন, নাম শুনছেন? হ্যাঁ, এই যে এই গ্রুপের মধ্যে সিপ্রোসিন যেটা হাই সিপ্রোসিন যেটা খাইছে এটা শুধু ব্যাকটেরিয়াই ধ্বংস করে, কোষ টোষ ক্ষতি করে না। না। এটা খাসকিটা সাইডে খাসটা লিখতে শুরু করে। সিপ্রো সাইডে খাসটা ক্লাস তো আমরা করবো একে একে। এখন পরে আবার প্রত্যেকটা আইবে। প্রত্যেকটা আসতে হবে, প্রত্যেকটা বাড়িতে যা বসে থেকে পড়বেন, পড়ে যদি বুঝতে না পারেন তারপরে আসেন। সিপ্রোফ্লক্সাসিন, আরেকটা আছে নেলিজিডিক অ্যাসিড। ডিজিক অ্যাসিড আছে, নেলিক এটা কিন্তু খুব ভালো ওষুধ। তারপর আছে লিভোফ্লক্সাসিন, এটা খুব কম চলে আমাদের। ফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন। তারপর আছে পারফ্লক্সাসিন। হ্যাঁ, এর মধ্যে সি নাই। নেলিক নেলিডিজিক। নেলিডিজি, নেলিক দিয়েছে নেলিক সি এলা এনে নেলিডিজিক। নেলিডিজিক, এইখানে নেলিডিজিক, ডিআইএক্সআইএস এক্সআইসি। হ্যাঁ, নেলিডিজিক। পারফ্লক্সাসিন, ফ্লক্সাসিন। সেখান থেকে সিপ্রোসিন, পারফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন বেশি ব্যবহার, আর পারফ্লক্সাসিন, এই পারফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিন চলে। লিভোফ্লক্সাসিন চলে তো।
কুইনোলোস। এবার আসেন ব্যাকটেরিওস্টেটিক। ব্যাকটেরিয়ার উৎপাদনকে যারা কি করে, বৃদ্ধিকে বন্ধ করে। এটা স্পার প্রক্সাসিলে না বি নাম্বার ব্যাকটেরিওস্টেটিক। সা নল নাইতা পারফক্সা পারফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন আর হলো পারফ্লক্সাসিন, একই এ স্টার পি আর এ স্টার লাগবে না। যেগুলো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধকারী আরেকটা গ্রুপ। এরা ব্যাকটেরিয়াকে কি করে না, মারে না। ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধকারী বা বন্ধকারী। হ্যাঁ? মানে যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো থাকবে, এগুলো থাকবে, কিন্তু সে আর নতুন কিছু করতে পারবে না, খারাপ কিছু করতে পারবে না। বুঝা গেছে? এটার খাস কি দেখিতাম এই যে কয়নুল ব্যাকটেরিয়া ধ্বংস করবে। এর মধ্যে এই গ্রুপগুলো আছে, ব্যাকটেরিয়া তো ধ্বংস করে 4টা গ্রুপ আছে ব্যাকটেরিয়া ধ্বংসকারীর মধ্যে। 4টা গ্রুপ। কয়টা গ্রুপ? 4টা। পেনিসিলিন একটা গ্রুপ, 2 নম্বর গ্রুপ হলো সেফলোস্পিন, 3 নম্বর গ্রুপ হলো অ্যামাইলোগ্লাইকেট, 4 নম্বর গ্রুপ হলো কুইনোলোস। এই 4টা গ্রুপ, হ্যাঁ, এরা সবাই ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। ঠিক আছে? এবার ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধকারী বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি তারা ব্যাহত করে। তার মধ্যে কি কি আছে? এই যে 1 নম্বর এজিথ্রোমাইসিন, নাম শুনছেন? এইটা সব মানে কয়টা খাওয়া যায়? 3টা থেকে শুরু করবে। ওনাতে একটা খায় কমে জায়গা খায় না। হ্যাঁ, খায় না। ক্লোরামফেনিকল, সিপ্রোসিন মডেল আছে না 7টাই সিপ্রোসিন। ইয়া 14টা। সর্বনিম্ন 14টা। টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন, ইরাইথোমাইসিন, তো মাইসিন, রক্সি, ক্লোরামফেনিকল, হাসপাতাল দেখি সেটা একটা সাইক্লিন সরকারি হাসপাতালগুলোতে দেখি সাই কোনটা? টেট্রাসাইক্লিন, টিসি, ডিসি এগুলোই আছে। আরেকটা কি স্যার? আরেকটা কি? ইরাইথোমাইসিন, বাচ্চাদের ডায়রিয়াতে কাজ করে। বাচ্চা দেবেন না। ঠিক আছে? এই হলো অ্যান্টিবায়োটিকের প্রকারভেদ। এই 2টা কথা মনে রাখবেন। এই 2 গ্রুপের ব্যাকটেরিওস্টেটিক, ব্যাকটেরিওসাইডাল। ব্যাকটেরিওস্টেটিকের সাইডালের মধ্যে 4টা গ্রুপ। 4টা গ্রুপের এই কয়েকটা পেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকেটস, সেফলোস্পিন আর হলো কুইনোলোস। আর ব্যাকটেরিওস্টেটিকের মধ্যে কয়েকটা ওষুধ আছে, এজিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, রক্সিথ্রোসিন, ইরাইথোমাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, এগুলো। ঠিক আছে? আর কিছু আছে আপনাদের বইয়ে? শেষ। এখন আসবেন প্রত্যেকটা ওষুধের। আমরা এখন কি শিখব? প্রত্যেকটা ওষুধের কার্যকারিতা। প্রত্যেকটা ওষুধের আমাদের এখন দেখেন কার্যকারিতা দেওয়া আছে, এগুলো আমরা শিখব। প্রথমে দেওয়া আছে আপনাদের বইয়ে দেখা আছে একটা প্রশ্ন হয়ে গেছে কি, অ্যান্টিবায়োটিক তো আমাদেরকে পড়াইলেন। হ্যাঁ, আমরা তো ডাক্তারের দ্বারা গেলে বহু জাতের অ্যান্টিবায়োটিক দেখি, কিন্তু মূল গ্রুপটার ব্যাপারে একটু দিলেন। একটা হলো
মূল গ্রুপটার ব্যাপারে একটা প্রথম যে গ্রুপটা দিচ্ছেন সেটা একটা হলো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এটা তো দিচ্ছেন যেটা পেনিসিলিন জাতীয় ঠিক আছে আর সেকেন্ড আরেকটা দিয়ে আছে একটা দিচ্ছেন এই যে তুমাইসিন জাতীয় হুম। দুইটার মাঝে পার্থক্য কি তাই এগুলো মারতে হবে পার্থক্য একবারে বাংলাদেশ বৃদ্ধি রোধ বুঝেন জি বৃদ্ধি রোধ বলতে বৃদ্ধি যেটা মানে বাড়ানো আচ্ছা আচ্ছা বৃদ্ধি রোধ বলতে এটা তো ভালো করে বুঝাইছি না স্যার ব্যাকটেরিয়া আইছে আচ্ছা। শরীরে মানে ওষুধ। প্যারাসিটামল তো যেটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কাজ করে কার বিরুদ্ধে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঠিক আছে আমি সহজ আরও বলতেছি ব্যাঙ্গে আপনি বুঝতে চাইছেন গ্রুপগুলো 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 রেঞ্জের মাঝে যে পার্থক্যগুলো হ্যাঁ পার্থক্য প্রত্যেকটা গ্রুপ এখন আইব তো এখন আইসেন যে কথা এই অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশান অর্থাৎ অ্যান্টিবায়োটিক আপনাদের বইয়ে এর ক্লাসিফিকেশান আরও আছে কিছু ক্লাসিফিকেশান এই ওষুধগুলোর মধ্যে আমরা পড়ছি ন্যারো স্পেকট্রাম ব্রড স্পেকট্রাম ন্যারো স্পেকট্রাম ব্রড স্পেকট্রাম অর্থাৎ যারা বড় ধরনের মানে অনেকক্ষণ ধরে কাজ করে আর কিছুগুলো সংক্ষিপ্ত কাজ করে শেষ হয়ে যায় ঠিক আছে এখন এইটা আপনাদের নাই আপনাদের শুধু কিছু জ্ঞান দেওয়ার জন্য দেওয়া হয়েছে যে এক ধরনের অ্যান্টিবায়োটিক আছে এক গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ব্যাকটেরিয়াকে কী করে সমূলে ধ্বংস করে আর এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে না তার সে যে অসুখ করতেছিল সে যে বডির মধ্যে যে কাজ শুরু করছিল এই কাজকে আর হতে দেয় না ঠিক আছে এখন আসেন ওই ওষুধগুলোর মধ্যে যে নামগুলো দিয়েছি এগুলো প্রত্যেকটা কি গ্রুপ প্রত্যেকটা এক একটা গ্রুপ এই গ্রুপগুলো পর্যায়ক্রমে আইছে প্রথমে আইছে পেনিসিলিন প্রথমে কি আইছে পেনিসিলিন ঠিক আছে এক নাম্বার গ্রুপটার নাম হলো পেনিসিলিন এই হলো পেনিসিলিন এরপরে দুই নাম্বার দুই ধরনের আরেক প্রকার আছে সেটা হলো সেফলোস্প্রিন কি গ্রুপ সেফলোস্প্রিন ঠিক আছে সেফলোস্প্রিন একই ওষুধ ব্যাকটেরিয়াকে মেরে আর এরা এলো এক ধরনের আরেক ভাই সেটা হলো কি সেফলোস্প্রিন ঠিক আছে আরেক ভাই ওই ভাইয়ের মধ্যে আবার বাচ্চা কাচ্চা আছে বুঝতে পারছেন স্যার পেনিসিলিন যে হ্যাঁ যেমন যে ওষুধগুলো দেওয়া সবটাকে মানে একই কাজ করে হ্যাঁ পেনিসিলিন সবটার মধ্যে একই কাজ করবে এখন কেন ডাবল নাম ইয়া দেওয়া হয়েছে এটা হলো আপডেট টু আপডেট মানে প্রথমে ছিল পেনিসিলিন জি পেনিসিলিন ভি এরপরে আছে ফ্লুক্লক্সাসিলিন এরপরে আছে ফ্লক্সাসিলিন এরপরে আছে পেনিসিলিন ঠিক আছে গ্রুপে যাইতে হবে এইগুলো হলো ওই গ্রুপে যখন আমরা যাব তখন ওই গ্রুপের কোন ওষুধটা আগে যে ওষুধটার নাম আগে দেওয়া আছে ওই ওষুধটা আগের তৈরি তারপরে আলাদা এখন যেগুলো আপডেট আস্তে আস্তে আসতেছে যে যোগগুলো হইতেছে ওইটা আগের চেয়ে ভালো কাজ করবে মানে দ্রুত কাজ করবে আগে কাজ করবে বুঝলেন না এখন আপনার দাদা আপনার সাথে পারবে কাজ করতে এই বুঝতে পারছেন এটা ধ্বংস করতে গেলে এই আগে কি করবে ধ্বংস করবে বুঝতে পারছেন এখন আমাকে প্রত্যেক ওই গ্রুপটার নাম আমি বলে দিলাম এরপরে দেখেন দ্বিতীয় গ্রুপ সেফলোস্প্রিন এটাকে আলাদাভাবে ভাগ করে দিছে আলাদাভাবে সেফলোস্প্রিনের ভাগ হয়েছে যে ফার্স্ট জেনারেশনে প্রথম যে জেনারেশন ছিল প্রথম বছরে বা প্রথম যে সময়কাল ছিল জেনারেশনটা ছিল জেনারেশন মানে একটা যুগ এক যুগে তারা কাজ করছে ঠিক আছে এক যুগ ছিল প্রথম যুগে তারা তৈরি হয়েছে দ্বিতীয় যুগে বের করা হয়েছে তাদেরকে তৃতীয় যুগে এখন যে তৃতীয় যুগ চলে কন্টিনিউ তৃতীয় যুগে আমরা বেশি চলতেছি হ্যাঁ সেফোরোক্সিমের গ্রুপ প্রথম সে চলতেছে আমরা হ্যাঁ এই গ্রুপ এরপরে ফোর্থ জেনারেশনে আপনি একটা দিলাম সেফটিবুটন ঠিক আছে বা সেফটাজিডিন আর একটা নাম আসছে এটা মনে আসতেছে না আরেকটা অ্যান্টিবায়োটিক আসছে এরপরে যেটা রিসার্চ চলতেছে এই রিসার্চটা চলে যাবে ফিফথ জেনারেশনে মানে এটা হলো ফিফথ জেনারেশন অপেক্ষা করবে তাদের জন্য ঠিক আছে এই হলো জেনারেশন এরাও কি করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে কাজ তাদের এক বংশ কি একটাই এরপরে আমাদের অ্যামাইনো গ্লাইকোয়েডস একই গ্রুপ কিন্তু একটু পার্থক্য আছে এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তার সাথে সাথে কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে ঠিক আছে কোষগুলোকে কি করে ক্ষতিগ্রস্ত করে যেমন আমরা কথা বলছিলাম সেফোরিক্সিম প্লাস ক্লাভোনিক অ্যাসিড আছে না এগুলোকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য সেফোরিক্সিম ক্লাভোনিক অ্যাসিড আরেকটা আছে
সেফোডক্সিম প্লাস প্লাবনিক অ্যাসিড, এরপরে আছে অ্যামোক্সাসিলিন প্লাস প্লাবনিক অ্যাসিড। এইগুলো দেওয়ার অর্থ কী এটা বলছি আমি আপনাদেরকে, যে কেন প্লাবনিক অ্যাসিড যোগ করা হয়েছে, মনে আছে অ্যান্টিবায়োটিকের সাথে? তাহলে ওই অ্যান্টিবায়োটিক কী করে, তাদেরকে ধ্বংস করে জেনারেশন। আর একটা অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, যে গ্রুপগুলো, এইগুলো সব একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে এরা কি করে, ব্যাকটেরিয়াকে রোধ, মানে একটা বডির মধ্যে যে তা বৃদ্ধি হয়ে যে কাজগুলো করতে চাইছিল, এই কাজটা আর করতে দেয় না। যখনই আমি অ্যান্টিবায়োটিক খাবো তখন ওরা বুঝতে পারবে যে আমাকে মারতে আসতেছে, তখন এরা কি ওখান থেকে আর বৃদ্ধি হবে না, আর হবে না। এখন আমরা আসবো এই অ্যান্টিবায়োটিকগুলো স্পেশালিটি কোন কোন ইন্ডিকেশন দ্বারা, কারা কারা কোন 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 কাজে কোন অংশে গ্রহণ করে। কোন অংশ, মানে করেন যে এই পেনিসিলিন গ্রুপের কিছু অংশ আছে, এই মানে পেনিসিলিন গ্রুপ বলতে যে ব্যাকটেরিয়াসাইডালের কিছু অংশ আছে যেগুলোকে কোষ ধ্বংস করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ওন্ড হিলিং করতে, অর্থাৎ কোষের কি করতে, কোষ রিপেয়ার করতে, কোষ কি করতে, রিপেয়ার করতে ভালো কাজ করে। তেমন পেনিসিলিন গ্রুপ, এরা কি ব্যাকটেরিয়াকে শুধু মারেই না, ফ্লুক্লক্সাসিলিন কি করে, কোষ ধ্বংস হয়ে গেছে, কোষ কি হয়েছে, ধ্বংস হয়েছে, আঘাত খায় না, কেটে গেছে, ওই কোষগুলো কি ধ্বংস হয়ে যায়, ওই কোষগুলো রিপেয়ার করতে সে কি করে, সাহায্য করে। এই কথাগুলো, এই যে ইন্ডিকেশন যতগুলো অ্যান্টিবায়োটিক আছে দেখেন, ওষুধগুলোর নাম লেখা আছে দেখেন। 1 নাম্বার পেনিসিলিন, পেনিক্সোসিল মিথাইল পেনিসিলিন, ঠিক আছে, কি ড্রাই সিরাপ 500 মিলিতে এত লেখা আছে। এরপরে আছে রোগ নির্দেশনা, টনসিলাইটিস, কি লিখছে, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, স্কারলেট ফিভার, এরিসেপালস, এটা কি, এরিসেপালস মানে হলো কি জানেন, মনে আসতেছে না। আর এন্ডোমেট্রিয়াসিস, এন্ডোকার্ডাইটিস, বিটা হেমালি এন্ডোকার্ডিয়াটিস, হার্টের জন্য, হার্টের যে এন্ডোকার্ডিয়াম নাম বলছিলাম, হ্যাঁ ওইখানে যদি ইনফ্লামেশনের কারণে, নিউমোনিয়া, স্টেফাইলোকক্কাস দ্বারা সৃষ্ট সংক্রমণ, মেনিঙ্গোকক্কাল, দাঁতের মাড়িতে প্রদাহ, রিউমেটিক জ্বরের পুনরক্রম প্রতিরোধে, ডিপথেরিয়া, অ্যানথ্রাক্স, সিফিলিস, গনোরিয়া। এটা হলো পেনিসিলিনের ইন্ডিকেশন। হ্যাঁ, টনসিলাইটিস পড়ানো হয়েছে না আপনাদের? হ্যাঁ, আপনি কইছেন, আপনি যে ওদের সাথে পড়ছেন, তাই আপনি পড়ছেন লক্ষণ। হ্যাঁ বলছি, টনসিলাইটিস, ইনফ্লামেশন অফ দ্য টনসিল, ইনফ্লামেশন অফ দ্য টনসিল ইজ কল্ড টনসিলাইটিস। এই টনসিল কোথায় থাকে, এটা আপনি এই ক্লাসে পাইছেন না ওদের ক্লাসে? 21 তারিখ পড়ানো হয়েছে টনসিলাইটিস। না আপনি ওদের ব্যাচে ক্লাস করছিলেন, ওদের ব্যাচে কি ক্লাস করছিলেন? না ওই একদিন ওদের ব্যাচে করলেন যে 4টা থেকে, ওনাদের শেষ, নাক কান গলা সব শেষ করে দিয়েছে। আচ্ছা, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ফ্যারিংসে ইনফ্লামেশন, ইনফ্লামেশন অফ দ্য ফ্যারিংস, ইনফ্লামেশন অফ দ্য, এখন টনসিল কোথায় থাকে, গলাতে, ফ্যারিংসও গলাতে, ঠিক আছে, ইনফ্লামেশন, ইনফ্লামেশন অফ ফ্যারিংস জিনিসটা কি, ফ্যারিংস, ফ্যারিংস, ল্যারিংস হলো খাদ্যনালী, ফ্যারিংস হলো শ্বাসনালীর একটা অংশ, ল্যারিংস, ফ্যারিংস, ঠিক আছে। স্কারলেট ফিভারটা আমার মনে নাই, আর এরিসেপালস এটা দেখা লাগবে আমার, হ্যাঁ স্কারলেট জ্বর, কি জানি জ্বর এটাই। বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল, এটা একটা ব্যাকটেরিয়া নাম দ্বারা সৃষ্ট, বিটা হেমোলাইটিক দ্বারা সৃষ্ট হৃৎপিণ্ডের মাংসপেশির প্রদাহ, হৃৎপিণ্ডের মাংসপেশি 3টে, কয়টা, 3টে বলে দিয়েছিলাম নাম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। বিটা হেমোলাইটিক যে একটা ধরনের ব্যাকটেরিয়া আছে, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া
হার্টের ওই স্তরে মাসেল লেয়ারে কি করে প্রদাহ সৃষ্টি করে, তাই ওকে বলা হয় এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ডাইটিস। নিউমোনিয়া, নিউমোনিয়া মানে বুঝেন, নিউমোনিয়া মানে নিউমোনিয়া শ্বাসকষ্ট ঠান্ডা লাগলে যেটা ওটা এর থেকে। মেনিনগোকক্কাস সংক্রমণ, মেনিনজোকক্কাস সংক্রমণ। ওর আগে কি আছে? স্টেফাইলোকক্কাস যাহা পেনিসিলিনেজ তৈরি না করে যারা সৃষ্ট। স্টেফাইলোকক্কাস একটা ব্যাকটেরিয়ার নাম, এক ধরনের ব্যাকটেরিয়া। স্টেপ্টোকক্কাস, মেনিনগোকক্কাস, স্টেফাইলোকক্কাস এগুলো হলো ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। এখানে এর দ্বারা এই মেনিনগোকক্কাস দ্বারা বলতেছি মেনিনগোকক্কাস সংক্রমণ, ঠিক আছে? মেনিনগোকক্কাস সংক্রমণ এগুলো ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ সব। স্যার এই ব্যাকটেরিয়া সংক্রমণ হলে কি হবে? মানে মেনিনগোকক্কাস কাশি, স্টেফাইলোকক্কাস দ্বারা সংক্রমণিত তখন আমার কি হবে? যে বুকে ঠান্ডা কাশি হতে পারে, হ্যাঁ ঠান্ডা কাশি হতে পারে। মেনিনগোকক্কাল দ্বারা ব্রেনে ইনফেকশন হতে পারে, এগুলো থেকে হতে পারে। হ্যাঁ, পেনিসিলিন দ্বারা চিকিৎসা করতে পারবেন যদি অ্যান্টিবায়োটিক থাকে, ঠিক আছে? এরপরে মাড়ির প্রদাহ, জিঞ্জাভাইটিস, দাঁতের মাড়ির প্রবাহ, পাইপেরাল সেপসিস, পাইপেরাল সেপসিস হলো সেপসিস মানে ইনফেকশন। পাইরেপেরাল দাঁতের যে গোড়ালি প্রদাহ, সেখান থেকে দাঁতের যে প্রদাহ হয় সেটাকে বলা হয় পাইপেরাল সেপসিস। এরপরে হলো রিউমেটিক জ্বরের রিউমেটিক ফিভার পুনরক্রম প্রতিরোধে, রিউমেটিক ফিভার যাতে দ্বিতীয়বার না হয় এই প্রতিরোধে পেনিসিলিন ব্যবহার করা হয়। ডিপথেরিয়ার নাম শুনছেন? ডিপথেরিয়া গলার রোগ, গলাতে সাদা আস্তরণ পড়ে, গলাতে ইনফেকশন হয়, এ বলা হয় ডিপথেরিয়া। এরপরে অ্যানথ্রাক্স নাম শুনছেন? অ্যানথ্রাক্স, হ্যাঁ অ্যানথ্রাক্সের জন্য দীর্ঘদিন গরুর মাংস খাওয়া বান্ধছে, একটা জ্বর দ্বারা লক্ষণ প্রকাশ করে। এরপরে সিফিলিস, এটা 1919 সালে সিফিলিস, গনোরিয়া, সিফিলিস, হ্যাঁ সিফিলিস, গনোরিয়া, সিফিলিস এটা হলো যৌন অঙ্গের রোগ। সিফিলিস যৌন অঙ্গে ঘা হয়, তার সাথে সাথে যৌন অঙ্গ দিয়ে পুষ পড়ে। আর অনলি গনোরিয়াতে হলো যৌন অঙ্গ দিয়ে কি করে, ইউরেথ্রা দিয়ে পুষ বের হয়। ইউরেথ্রা দিয়ে কি বের হয়? পুষ বের হয়। হ্যাঁ, ও এটার জন্য ফোন দিছিলেন। আর সিফিলিস হলো ঘা হয়, যৌন অঙ্গে কি হয়? ঘা হয়। এগুলো এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। যারা অরক্ষিত যৌন মিলন করে তাদের জন্য এই রোগটা বেশি হয়, সিফিলিস ইনফেকশন। অরক্ষিত যৌন মিলন, এসটিআই ডিজিজ, এসটিআই বোঝেন? সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, মানে সেক্সের মাধ্যমে যে ইনফেকশনগুলো রোগগুলো ছড়ায়, এই রোগের মধ্যে এইডসও হয়। তার মধ্যে এখানে যে রোগটা হয়, যে নামটা দিয়েছে সিফিলিস, গনোরিয়া, এই দুইটা হলো এসটিআই, ঠিক আছে? এরপর দেখেন বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক ট্যাবলেট সিরাপ। সতর্কতা দেখেন, পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, বমি ভাব, পাকস্থলী অসচ্ছলতা, উদারময়, অতি সংবেদনশীলতা। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে পেনিসিলিনের আগে আমরা পড়ি অ্যামোক্সাসিলিন। দেখেন আগে পেনিসিলিনের আগে আমরা অ্যামোক্সাসিলিন ব্যবহার করি। অ্যামোক্সাসিলিন আছে, অ্যামোক্সাসিলিন, হ্যাঁ পেনিসিলিন গ্রুপের। আমরা এটা পছন্দ করি, কাশি সর্দি বোঝা হলে, ঠান্ডা লাগলে প্রথমে আমরা, হ্যাঁ জ্বর কি এখন আইসে সময়, হ্যাঁ জ্বর পড়া লাগবে। জ্বর কি কোনো অসুখ? জ্বর কোনো অসুখের লক্ষণ, তাহলে ঠান্ডা কাশি অনেকদিন ধরে আছে, তার জ্বর হতে পারে। এই মেনিনগোকক্কাস ইনফেকশন হয়েছে, তার জ্বর হতে পারে। স্টেফাইলোকক্কাস ইনফেকশন হয়েছে, তার জ্বর হতে পারে। নিউমোনিয়া হলে জ্বর হতে পারে, ডায়রিয়া হলেও শরীরের মধ্যে কি জ্বর আসে, ঠিক আছে? অ্যামোক্সাসিলিন দেখেন,
অ্যামক্সাসিলিন খুব ইম্পর্টেন্ট। কোন নম্বর হচ্ছে 131 পৃষ্ঠা। অ্যামক্সাসিলিন 131 পৃষ্ঠা। 31 নম্বর 33 শ্বাসনালীর সংক্রমণ দেখছেন? জি। কিসের সংক্রমণ? শ্বাসনালীর সংক্রমণ। শ্বাসনালীর সংক্রমণ মধ্যে ব্রঙ্কাইটিস। কি? এখন ব্রঙ্কাস কাকে বলে? ব্রঙ্কাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাস, ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাস। ফুসফুস, ফুসফুস সরি লাঞ্চটা আটকানো হয়নি। এইটার নাম হলো ব্রঙ্কাস। লাঞ্চ তার সাথে ইয়া থাকে, এই শাড়িটার নাম হলো ব্রঙ্কাস, অংশের নাম। এই ব্রঙ্কাসে যদি ইনফ্লামেশন হয়, নিউমোনিয়া, নিউমোনিয়া, মধ্যকানের প্রদাহ, মধ্যকানের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ। মধ্যকর্ণের প্রদাহ, কানে কান কর্ণ একই। সাইনাসের প্রদাহ, মধ্যকর্ণ বলতে স্যার। মধ্যকর্ণ মানে মিডিয়া, ওটাইটিস মিডিয়া যেটাকে বলি আমরা, ওটাইটিস মিডিয়া, কান পাকা যে কান ইনফেকশন। সাইনাসের প্রদাহ, কিসের প্রদাহ? সাইনোসাইটিস যাকে বললেন, সাইনোসাইটিস পড়ানো হয়েছে। টনসিলের প্রদাহ, কিসের প্রদাহ? টনসিলের প্রদাহ। ফ্যারিংস ল্যারিংস এর প্রদাহ। লোবার এবং ব্রঙ্কো নিউমোনিয়া, লোবার এবং ব্রঙ্কো নিউমোনিয়া। হ্যাঁ ওই ওরে বললাম, সামনে তো বললাম, আপনার সামনে তো। ল্যারিংস হলো খাদ্যনালী, আর ফ্যারিংস হলো শ্বাসনালীর প্রথম অংশ, ল্যারিংস। এরপরে মূত্রনালীর সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, ইউটিআই। ইউটিআই আমরা অ্যামক্সাসিলিন ব্যবহার করতে পারি এবং খুব ভালো কাজ করে। যদি ইউটিআই হয়, অ্যামক্সাসিলিন, ক্লাভনিক অ্যাসিড আরও সুন্দর কাজ করে, অ্যামক্সাসিলিন। ঠিক আছে। এরপরে যৌন সংক্রমণ, কি সংক্রমণ? যৌন সংক্রমণ। দেখেন গনোরিয়া, সিফিলিস, গনোরিয়া, সিফিলিস, সেপটিক অ্যাবর্শন, অ্যাবর্শন হলে সেপটিক অ্যাবর্শন। হ্যাঁ, অ্যাবর্শন কি? অ্যাবর্শন বোঝেন? অ্যাবর্শন মানে হলো গর্ভপাত, গর্ভপাত। এই গর্ভপাতের মধ্যে কয়েকটা প্রকার আছে, সেই প্রকারের মধ্যে একটা প্রকার হলো সেপটিক অ্যাবর্শন, থ্রেড অ্যাবর্শন, এগুলো অ্যাবর্শন আছে। তারপর অ্যাবর্শন মানে গর্ভপাত হওয়া, বাচ্চা নষ্ট হয়ে যাওয়া 28 সপ্তাহ পূর্বে, সময়ের 28 সপ্তাহ পূর্বে হলেই সেটা অ্যাবর্শন বলে। পিউপেরাল সেপসিস, পিউপেরাল সেপসিস আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তখনও মনে হয়। পিউপেরাল সেপসিস হলো, আচ্ছা। তারপরে পরিপাক নালীর সংক্রমণ, পরিপাক নালীর সংক্রমণ অর্থাৎ খাদ্য নালীর সংক্রমণ। বোঝা গেছে? কি কি? খাদ্য নালীর সংক্রমণের কারণে টাইফয়েড, প্যারাটাইফয়েড হয়। টাইফয়েড জ্বরের নাম শুনছেন? হয়, এই টাইফয়েড জ্বরে প্যারাটাইফয়েড এই দুইটাতে হয়। চর্ম ও নরম কলার সংক্রমণ, চর্ম ও নরম কলার সংক্রমণ। সেলুলাইটিস, সেলুলাইটিস। এরপরে সংক্রমিত ক্ষত বা ফোড়া। ঠিক আছে। সেলুলাইটিস হলো এক জায়গাতে পুজের মতো হবে, কিন্তু কয়েকটা মুখ থাকবে, কয়েকটা মুখ থাকে, 2-3টা মুখ থাকে। আর অ্যাবসেস হলে কয়টা মুখ থাকে? একটা। ফোড়া বা অ্যাবসেস হলে একটা মুখ থাকে। অন্যান্য সংক্রমণ, অন্যান্য সংক্রমণের মধ্যে আছে সেপ্টিসেমিয়া, নাম শুনছেন? হ্যাঁ, কি কইছি? এখন কইছি, ধরো এখন কইছি। আগে যদি শুনে থাকেন তাই লাগে। সেপ্টিসেমিয়া, মিয়া অর্থ হচ্ছে ব্লাড। মিয়া অর্থ কি হ্যাঁ। স্যার? ইতা রোগীলে হাতের ডাক্তার দেখে না। না, যেইটার হাতের ডাক্তারের রোগও না। সেপ্টিসেমিয়া হলো রোগে ব্যাকটেরিয়াতে, ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতি। কিসের মধ্যে? ব্লাডের মধ্যে। ব্লাডের মধ্যে রক্তের মানে ব্যাকটেরিয়া শরীরে এমনভাবে প্রবেশ করছে সেটা ব্লাডে চলে গেছে। ব্যাকটেরিয়া এখন ব্লাডের মধ্যে। এটা এটা নিলে এখন ঢাকা দৌড়, ঠিক আছে? ঢাকা দৌড় হয়। যেমন পুরা রোগী সেপ্টিসেমিয়া হয়ে যায়। পুরা রোগীর বেশি অংশ কাটে গেলে বা ছোট বাচ্চাদের সেপ্টিসেমিয়া। ব্যাকটেরিয়ার উপস্থিতি, ব্লাডে উপস্থিতি, প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দি ব্লাড।
এটা বলা হয় সেপ্টিসেমিয়া। এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস বললাম হার্টের ইনফ্লামেশন। মেনিনজাইটিস, মেনিনজাইটিস হলো ব্রেন কাভারের ইনফেকশন, ইনফ্লামেশন। পেরিটোনাইটিস, 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 পেরিটোনাইটিস পেটের, পেটের কাভারের প্রদাহ, পেরিটোনাইটিস, পেটের কাভার, পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম এর কাভারের প্রদাহ। আবার অস্টিওমাইলাইটিস, কিসের? হাড়ের প্রদাহ, হাড়ের জোড়ার প্রদাহ। ঠিক আছে, এই প্রদাহগুলোতে অ্যামোক্সাসিলিন ব্যবহার করা হয়। কি এরপরে আছে বাকি কথা, 2 বছরের নিচে অপরত্ব অর্ধেক। কত ইউজ করা যাবে? হ্যাঁ স্যার অ্যামোক্সিসিলিন এটা বয়স কত থেকে? বাচ্চাদের কি করা যাবে? হ্যাঁ 2 বছরের বয়স পর্যন্ত, অপ্রাপ্তের মধ্যে অর্ধেক বাচ্চাদের করা যাবে। স্যার অ্যামোক্সিসিলিন তো স্যার যে আমার বাচ্চা 32 দিন বয়স, ওই সময় একজন ডাক্তারে না, ব্যবস্থাতে তো বাচ্চা থেকে ব্যবহার করা যাবে, বাচ্চা থেকে ব্যবহার করা যাবে, ছোট থেকে ব্যবহার করা যাবে। অ্যামোক্সিসিলিন ড্রপ আছে, সিরাপ আছে, ব্যবহার করতে পারবেন। নরমালি 2 বছর। স্যার অ্যামোক্সিসিলিন আমরা কি এর জন্য দিই? এখানে তো অনেকটা পড়লাম এই যে প্রথম কি লেখা আছে দেখছেন, জি, ওই শ্বাসনালী ওইটার কারণেই আমরা প্রথমে দিই অ্যামোক্সিসিলিন। বুঝতে পারছেন? দেখছেন সর্দি কাশি কমছে না, ডাক্তারের প্রথমে ওই প্রথম চয়েসই থাকে অ্যামোক্সিসিলিন। ওই পেনিসিলিন গ্রুপের প্রথম চয়েস থাকে অ্যামোক্সিসিলিন। বুঝতে পারছেন? এই যে প্রথম দেখেন হেরা দিছে মানে শ্বাসনালীর সংক্রমিত, আপনার কাশি হচ্ছে, গলা ব্যথা আছে, এই যত ধরনের শ্বাসনালী মানে শ্বাসনালীর প্রদাহ হতে পারে, এটাকেই আমরা প্রথম অ্যামোক্সাসিলিন ব্যবহার করে থাকি। ঠিক আছে, অ্যামোক্সাসিলিন ব্যবহার করে থাকি। এখন আসেন অন্য গ্রুপে চলে যায়, ক্লক্সাসিলিন। আচ্ছা ক্লক্সাসিলিন দেখেন একই গ্রুপের ওষুধ, একই গ্রুপের ওষুধ ফ্লুক্লক্সাসিলিন আর ক্লক্সাসিলিন। ঠিক আছে, দেখেন ফ্লুক্লক্সাসিলিনের ইন্ডিকেশন শেষ করে দেবো। পৃষ্ঠা দেখেন 134, 35, 36। ঠিক আছে, দেখেন ক্লক্সাসিলিন কি, ফোড়া কার্বঙ্কল, ফোড়া কার্বঙ্কল, ফারানকুলোসিস, সেলুলাইটিস, এগুলো একই জাতের ওষুধ রোগ। এগুলো চামড়ার ভিতরে পুঁজ জন্মে, মাংসের ভিতরে সংক্রমিত খড়, সংক্রমিত ফোড়া। তারপরে দেখেন ফ্লুক্লক্সাসিলিন, ওই পাশে যান 136 পেজে দেখেন ত্বক ও কোমল টিস্যুর সংক্রমণ, ত্বক ও কোমল টিস্যুর সংক্রমণ, ফোড়া, বয়েল, কার্বঙ্কল, ফোরানকুলোসিস, সেলুলাইটিস, পোড়া। বুঝতে পারলেন? এখানে দেখেন গ্রুপ কিন্তু পেনিসিলিন, পেনিসিলিনের নিচের আপডেট, সেই গ্রুপের মধ্যে ওইখানে কি টনসিলাইটিস আছে? নাই। দেখেন অস্টিওমাইলাইটিস আবার আছে, ফ্লুক্লক্সাসিলিন। মূত্রনালীর সংক্রমণ আছে, কিন্তু এখানে প্রথম কি দিয়েছে? প্রথম কি দিয়েছে? ফোড়া, কার্বঙ্কল, অর্থাৎ যে কাটা, ছেঁড়া, পোড়া, এগুলোর ক্ষেত্রে আমরা ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন আগে চুজ করি। বোঝা গেছে কথা? এখন যদি আপনি বলেন স্যার অ্যামোক্সিসিলিন কাজ করবে না, কাজ করবে। অ্যামোক্সিসিলিন কাজ করবে না, কাজ করবে। ফ্লুক্লক্সাসিলিন ওই মূত্রনালীতে কাজ করবে না, করবে, কিন্তু এটা কি করবে? আগে করবে, বিশেষভাবে এইটা কি কাজগুলো আগে করবে। এই নির্দেশনাগুলো আপনাকে খেয়াল করতে হবে। খেয়াল করে তখন কাটা ছিঁড়া যখন আসবে, তখন আর আপনি কি ব্যবহার করবেন না, অ্যামোক্সাসিলিন বা এজিথ্রোমাইসিন ব্যবহার করবেন না। তখন আমাকে যেটা ইন্ডিকেশন প্রথম দেওয়া আছে এতটুকু খেয়াল করলে চিকিৎসা দিতে পারে। এই আপনি না বুঝছেন না, এই যে এখন ইম্পর্টেন্ট কথা গেল, আপনি বুঝছেন, এই যে ইম্পর্টেন্ট কথা চলে গেল। দেখেন ফ্লুক্লক্সাসিলিন, আমরা একই গ্রুপ পেনিসিলিন গ্রুপ শেষ করলাম, ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন। ঠিক আছে, ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, আর ওইখানে বললাম অ্যামোক্সাসিলিন। এই গ্রুপে একই গ্রুপের পেনিসিলিন গ্রুপের ওষুধ, সেখানে দেখেন এরা সবাই ব্যাকটেরিয়া ধ্বংস করে, কোন ব্যাকটেরিয়া ধ্বংস করে কোন কাজের উপকার করে সেটা দেখেন দেখা আছে। ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন ত্বক এবং কোমল টিস্যুর সংক্রমণ। ত্বক এবং কোমল টিস্যুর সংক্রমণ কখন হয়? যদি ফোড়া হয়, এটাকে রিভার কাটা গেলে, তারপরে পুড়ে গেলে, এগুলো কি হয়? পুড়া যাওয়ার সাথে সাথে এই কোষগুলো ধ্বংস এবং ব্যাকটেরিয়া ওখানে সংক্রমণ করে না। কাইটাসিলা যদি অ্যান্টিবায়োটিক না খায় কি হবে? এখানে পুজ হবে না, ইনফেক্টেড হয়ে যায় না? তাহলে ওই টিস্যুকে কি করবে? ওই ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে এবং টিস্যুগুলোকে কি করবে? রিপেয়ার করবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক কি ব্যবহার করব? ফ্লুক্লক্সাসিলিন, এগুলো ব্যবহার করব। ঠিক আছে, দেখেন সেফ্রাডিন,
স্যার অতি সংবেদনশীল যে এটা বুঝবো কিভাবে মানে ওটা ওটা না ওটা বুঝতে পারবেন না। এরা হচ্ছে রুগী যদি বলতে পারে অতি সংবেদনশীল যে আমার এই ওষুধ খেলে চুলকানি বা এরকম সমস্যা হয় তাহলে হইলো, আর যদি না হয় আপনার পর্যায়ে যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ওষুধ খেয়ে হয়েছে। স্যার, ঠিক আছে, ওষুধটা ব্যবহার করার পরে যদি এমন কোনো যদি দিক আছে সংবেদনশীলতা মানে দেখা দেয়, ওই ডায়াবেটিস বা প্রেসারের রোগীকে দিতে পারবো না এরকম ঠিক আছে। ওটা পরে তখন মানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওষুধ ব্যবহার করার পরে যদি পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয়, আমরা তো আগে তো জানি অতি সংবেদনশীল মানে ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া মানে যে পর্যায়ে ছিল, ঠিক আছে, পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমি বমি ভাব থাকতে পারে বা এগুলো সমস্যা। অতি সংবেদনশীল বলতে প্রথম ডোজ খাওয়ানোর পরে তার শরীরের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন, তার চুলকানি বের হয়েছে বা শ্বাসকষ্ট শুরু হয়েছে, অ্যালার্জিক জগতে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হচ্ছে, তখন আমরা ওটাকে ইয়ে করতে হবে। আর যদি বেশি সমস্যা হয় তখন আমরা একটা স্টেরয়েড, এটা তো তার পার্শ্ব হ্যাঁ। প্রতিক্রিয়া হতে পারে, হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়া। না স্যার এরকম হইলো স্যার অতি সংবেদনশীল সে হইল উনি বলতেছেন অতি সংবেদনশীল শুরু হয়ে গেছে, তার গায়ে শরীরে গোটা গোটা বের হয়েছে বা তার শরীরে তখন আমরা এর ম্যানেজমেন্টকে, আর ম্যানেজমেন্ট হলো একটা স্টেরয়েড ইনজেকশন আর একটা হলো অ্যাভিল ইনজেকশন দিলে, অ্যান্টিহিস্টামিন খাওয়াইলে কমে যাবে। ঠিক, ট্যাবলেট দিলে তো না। ট্যাবলেট দিলে যদি বেশি হয় তাহলে ইনজেকশন হ্যাঁ, বডির যে কোনো পার্থক্য, যেমন মশায় কামড় দিছে, অবশ্যই বোমরায় কামড় দিছে, তাই না, দিলে একটা পরিবর্তন হয় না, গোটা গোটা হয়ে যায় তার শরীরে, তো দিতে পারবে। তাড়াতাড়ি এবিল একটা দেয়া যে হসপিটাল যাওয়া। হ্যাঁ, না হসপিটাল যাওয়া লাগবে না, এবিল দিলে ইয়া দিলে কমে যাবে, আসতেই কমে যাবে, টেনশন করার কোনো দরকার নেই। হঠাৎ কিচ্ছু হয় নাই, শরীরের মধ্যে একদম ট্যাবলেট ইঞ্জেকশনটা বলছে, কথা বলছে, ট্যাবলেট আছে একটা করে, দুটা করে চলে, দুটা করে ট্যাবলেট, এবিল ট্যাবলেটটা আমি দেখা লাগবে, ইঞ্জেকশনের কথা জানা আছে, ব্যবহার করা হয় ট্যাবলেটটা ওই চুলকানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটার আবার ইঞ্জেকশন আছে, কোনো ডোজ নাই। আছে আছে আছে। শরীরে শুকলা আছে খাইবে। শুকলা না খাও। দুইবার খাবেন, দুইবার ঠিক আছে। এখন দেখেন সেফিক্সিন, সেপ্রাডিন এগুলো পড়েন, যেখানে অসুবিধা হয় ইয়া করে দিবনি, আর ওটার আমি ব্যবস্থা করছি। স্যার আগামী ক্লাসে সেপারেট থেকে হবে। সেপারেটে আমি পড়াই দেওয়া লাগবে, আপনারা ডাক নিয়ে আসেন, বই একটা আমার কাছে দেওয়া লাগবে, আপনারা ডাক দিয়ে নিন, কোন কথা বুঝতে পারেন। আপনারা অ্যান্টিবায়োটিকের যে ইন্ডিকেশনগুলো পড়ে আসবেন, পড়ে আসে যেখানে বুঝতে পারবেন না ওখানে দাগ দিবেন, ঠিক আছে, তাহলে আমরা আগে বাড়াইতে পারবো। হ্যাঁ, আমি চাইছিলাম যে অ্যান্টিবায়োটিক সব শেষ করে এটা। হ্যাঁ, যে কটা পড়তে পারেন বুঝে পড়ে ফেলবেন, যে ওই জায়গাতে আমার এখানে বুঝতে সমস্যা হচ্ছে। স্যার বিশাল তো। হ্যাঁ একটা শব্দ ছাড়া অনেক তো স্যার আরেকটা অ্যান্টিবায়োটিক এগুলো পড়া লাগবে, এগুলো রোগ। স্যার অ্যান্টিবায়োটিক আর ক্লাস নেন স্যার। নিব তো, আমি ক্লাস নিব, মানে আমি আজকে হলো কি লেকচার হ্যাঁ আমি বলতেছি অ্যান্টিবায়োটিক নিব, কিন্তু আপনারা যেখানে শব্দগুলো যেমন সেলুলাইটিস, ইনফ্লামেশন, যেগুলো চামড়ার নিচে অ্যাবসেস কি অ্যাবসেস, যেগুলো আমাকে পড়াইতে হবে, সেলুলাইটিস, ইনফ্লামেশন, এগুলো ফার্মওয়েল, কার্বাঙ্কাল, এগুলো আলাদা আলাদা একটা ডিজিজ। হ্যাঁ, এগুলো তখন তিনটায় আমাকে একসাথে বোঝাতে হবে, কারণ আমাকে মেডিসিনও শুরু করতে হবে, তাহলে অ্যান্টিবায়োটিকের সাথে এটা বুঝতে পারছেন। মানে এখানে তো আমাদের যে রোগগুলো, এই রোগগুলো আমাদের জানা নাই, আমরা তো ফার্মাকোলজি রোগগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখা লাগবে, যে রোগগুলো কি। যদি আমার এই রোগ সম্পর্কে জানা থাকে, ইউটিআই আমি পড়াইছি না, ইউটিআই আমি পড়াইছি নি, ও আল্লাহ গো, কেউ কথা কয় না, শিবির ভাই পড়াইছি, ইউটিআই মূত্রনালীর সংক্রমণ। এখন এই ইউটিআই যেখানে লেখা থাকবে আপনাদের বুঝতে সমস্যা হবে, আর জিজ্ঞাসা করা লাগবে, কার জিজ্ঞাসা করা লাগবে। স্যার আমাদের ওই যে একটা করে রোল করাইবো না কিছু ছিল, তাহলে আর আচ্ছা স্যার, ওষুধ খাইছে আপনার ওখানে লিভেক খাইছে, হ্যাঁ সর্দি লাগিয়ে দিনের বেলা ভালো থাকে, রাত্রেবেলা না ওই যে যে শুয়ে থাকে মশারির উপর কাপড় দিয়ে আমি কি কম্পিউটার